মাত্র কয়েক বছর আগের ঘটনা। তখনও মানুষের এই ব্যস্ত জীবন শুরু হয়নি হিন্দি বাংলা সিরিয়ালের দৌরাত্ম্য। মোবাইল তখনও সেভাবে গ্রাস করেনি আমাদের। তখনও বাড়ির মেয়েরা নিজেদের কাজের মধ্যেই নিজেদের আনন্দ কিন্তু খুঁজে নিত তাদের কর্মকুশলতার মাঝে। আর তখনও বিদ্যালয়ের শিক্ষিকা শাড়ি পরেই বিদ্যালয়ে যেত। হ্যাঁ, অন্য কোনো পোশাক তখন অ্যালাউ ছিল না যে। তবে হ্যাঁ, এখনকার মতো তখনও গ্রাম ছেড়ে শহরে বাড়ির মেয়ে বউরা কিন্তু আসতো পেটের দায়ে। আমরা এখন দেখব সেই সময়ের একটা দিনের কিছুটা মুহূর্ত। শুধু রাজনীতি ধর্ষণ আগুন মানুষের তো পেপার করে একটু ভালো মন ভালো রাখার জন্য, তা নয়। হেলতি এক কাপ চা নিয়ে তো আর ভালো লাগে না এই পেপার। কেন, কি হলো তোমার আবার? ভালো লাগে না কেন? আমি যাই, আমার রাজ্যের কাজ করে আছে। হ্যাঁ, এখন আবার কার ফোন এলো? বাবারে বাবা, হ্যালো, কে? ঝর্ণা? হ্যাঁ বল। হ্যাঁ ভালো আছি রে, তোরা ভালো আছিস তো? হ্যাঁ, কি কালকে আসবি? ও মা, কখন? দুপুরে? আচ্ছা, ও তোর নাতিও আসবে? ও বাবা, তাহলে তো সব জিনিসপত্র উঠিয়ে রাখতে হবে রে।
না 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 না, রাগ করবো কেন? রে তোর নাতি তো খুব দুষ্টু, তাই বলছি। হ্যাঁ, আমারও নাতনি আছে, ও খুব ছোট এখন। ও মা, কি হলো? আসবি না কেন? এই এক্ষুনি বললি কালকে দুপুরবেলা আসবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখি। বাবা, কি রাগ রে বাবা! তা তোর নাতি এত দুষ্টু বলে লোকে বলবে না? কই কই, আমারও তো নাতনি আছে, তাকে নিয়ে তো কেউ কিছু বলে না। তোমার এসেও দরকার নেই। চারিদিকে এত সুন্দর করে জিনিসপত্র সাজিয়ে রেখেছে আমার বৌমা, সব এখন উঠিয়ে রাখতে হবে। না 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 না, তোমার এসে দরকার নেই। কি হলো মা, একা একা কি বলছেন? কি আর বলবো, কি হয়েছে? ওই যে গো, হ্যাঁ তোমার বিশ্বাসুরি ঝর্ণা কাল দুপুরে বললো আসবো। হ্যাঁ। আমার তো শুনে বুক ধরপড় শুরু হয়ে গেছিল। ওর নাতিটা যা দুরন্ত, বাপরে বাপ! ওহ, বাবা, বড্ড দুরন্ত। আর ছোট বাচ্চারা তো একটু দুষ্ট হয়, চঞ্চল হয়, তার জন্য কিছু মনে করতে আছে? মনে করতে নেই মা। ওটা একটু কই, আমারও তো দুটো ছেলে ছিল, একটা জিনিসও তো তাদের ভাঙতে দেখিনি। হ্যাঁ, তেমনি আমার নাতনিও হয়েছে, লক্ষ্মী সোনা। আমার শ্বশুরই গাইতে দেয়া। আসলে কি জানেন তো মা, আপনি তো খুব শান্ত, তাই এই চঞ্চল মানুষ একদম সহ্য করতে পারেন না আপনি। তা ঠিক, তবে তুমিও খুব লক্ষ্মী, ওই জন্য তোমার মেয়েও হয়েছে খুব লক্ষ্মী সোনা। না না মা, আপনি যতটা ভাবছেন ততটা কিন্তু না। আসলে নিজের নাতনিকে সবাই একটু বেশি ভালোবাসে। যাকে, কাল পিসিমা কখন আসবে? আমার কাল ফিরতে একটু দেরি হবে। তিনি আসবেন না, কেন? যেই বলেছি সব জিনিসপত্র উঠিয়ে রাখতে হবে, অমনি ওনার রাগ হয়ে গেল। ভালোই হয়েছে। বাবা, ছি ছি ছি, পিসিমা কি মনে করলেন বলুন তো? এরপর পিসিমার সঙ্গে দেখা হলে যা তা কাণ্ড করবে একদম। ও নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না, ও যা হয় একবার হবে। তুমি ও নিয়ে ভেবো না তো, তোমার দেরি হয়ে যাচ্ছে, এখন দুর্গা দুর্গা বলে হ্যাঁ মা, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি মা। দুর্গা। বৌমা, কি হলো মা, ডাকছেন কেন? কালকে উপহারটা আনলে ওটা নিয়েছো? একদম ভুলে গেছি মা, একদম ওই ড্রেসিং টেবিলের ওপরে পড়ে আছে। ওই দেখ। খেন্তি, খেন্তি। খেলতে ডাকতে হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। মা যে কি করে সারা দিন এত শান্ত হয়ে থাকেন বুঝি না। আর আমার শ্বশুর মশাই একদম উল্টো। ছেলেরা ছেলেরা সব একদম লক্ষ্মী সোনা, মায়ের মতো হয়েছে। বৌদিদি, ও বৌদিদি, বলো। খেলতে খেলতে করে হেদিয়ে মারছো কেন? আমার তো কাজ আছে, কি দরকার বলো? তার দরকার নেই, মা গেছেন আনতে। তা তুমি যে এখনো কাজ করছো, খাবে কখন? কত বেলা হয়েছে দেখেছো? যাও যাও, শিগগিরই কাজ সেরে খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও। মা, ও মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। এই যে এই যে এই যে এই যে কত দেরি হয়ে গেল গো আমার। আমি আসছি মা, হ্যাঁ আমি আসছি। এই খেলতি, তোর কাজ সারা হয়ে গেলে আসবি, আমি সেলাইটা নিচে নিয়ে আসছি। সাত দিন ধরিয়া বৃষ্টি হওয়ায় তোমার বাড়ি ধসিয়া গিয়াছে। তোমার খোকা, তোমার মনি ও তাহাদের বাবার কোনো খোঁজ নাই। ধলাই নদীতে সব ভাসিয়া গিয়াছে। তোমার শাশুড়ি
আমার কাছে আছে, তাহাকে তাড়াতাড়ি আসিয়া নিয়া যাও। তাহার অবস্থাও খারাপ। আর কি, তোমার আশীর্বাদ হোক। আমার কেন লেখাপড়া শেখালে আমার একটা ভালোবাসা চিঠি এনে দাও। আমার খোকা, আমার হরি চিঠি। তোমার মতো সুন্দর ভালোবাসা চিঠি এনে দাও মাসি। শেষ হলো ভালোবাসার চিঠি। সকলকে এরপর এই দলের গোবরডাঙ্গার মুকুলিকা গানের স্কুলের যারা সদস্য রয়েছেন তাদের সকলকে একটি করে আমাদের দলের পক্ষ থেকে মেডেল পরিয়ে তাদের সম্মান জানাচ্ছেন আমাদের বাংলার সিঞ্চনের অভিনেত্রী দিয়ে আসা। আবার একটু করতালি হয়ে যাক। আমাদের এত সুন্দর একটি নাটক আপনাদের সামনে পরিবেশন করলেন, অবশ্যই হাততালি পাওয়ার যোগ্য। আসা আমাদের দলের অভিনেত্রী বাংলার সিঞ্চনের, তাদের সকলকে মেডেল পরিয়ে সম্মানিত করছেন। এরপর আমি মাইক তুলে দেব নির্দেশিকা অনিমা দাস মহাশয়ের হাতে। তাকে বলবো আপনার না 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 সব পরিচয়টা করাবে। আপনার সাথে যারা রয়েছেন অভিনেত্রী এবং সহযোগী যারা রয়েছেন তাদের পরিচয় করিয়ে আপনি আপনার নাটক সম্বন্ধে দু চার কথা বলুন। আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যোগরাজদাকে এবং বাংলার সিঞ্চন সকল সদস্যকে। বিষয় হচ্ছে মুকুলিকা গানের স্কুল। এটাতেই হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন যে আমাদের পথ চলা গান নিয়ে এবং দীর্ঘ আমার জ্ঞান থেকে গান সেটা না, কিন্তু আমি ২৬ বছর ধরে গানের শিক্ষকতা করে থাকি। তারপরে জুড়ল শ্রুতি নাটক, সেটা প্রায় ২৫ বছর। তো গত ৬-৭ বছর ধরে যেহেতু গোবরডাঙ্গার বাসিন্দা, সেই হিসেবে নাটকের প্রতি অত্যন্ত প্রেম ছোটবেলা থেকেই। তো মঞ্চনাটক করবার সময় পাইনি, নিজের কাজে এতটাই ব্যস্ত ছিলাম। তো এইবার একটু একটু করে চেষ্টা করছি বড়দের সাহায্য নিয়ে। এটা মূলত একটি শ্রুতি নাটক, ভালোবাসার চিঠি। সেটাকেই আমি প্রথম চেষ্টা করলাম যে একটা মঞ্চে যদি করা যায়। এর আগে আমাদের মাত্র 2টো প্রযোজনা হয়েছে এবং আজকে যারা অভিনেত্রী তারা কিন্তু আজকে এই প্রথম মঞ্চে এইভাবে মঞ্চ নাটক নিয়ে। লেখক জাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন লাজুক এবং মুখ চোরা ছিলেন। লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত। তারা প্রসন্ন লাজুক মুখ চোরা, তার দৃষ্টি শক্তি ক্ষীণ, পিঠ একটু কুঁজো, সংসারের অভিজ্ঞতা অতি অল্প। লৌকিকতার বাঁধি গোল সকল সহজে তাহার মুখে আসিত না। এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকে তাকে মনে করে উজবুক এবং লোকেরও দোষ দেওয়া যায় না। তা ঠিক। মনে করো প্রথম পরিচয় একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে
তারা প্রসন্নকে বলিলেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ করিয়া যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলিতে পারিনে। তারা প্রসন্ন নিরুত্তর। তিনি নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ পূর্বক নিরীক্ষণ করিতেছেন। হঠাৎ সে নীরবতার অর্থ এইরূপ মনে হয়, তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে, কিন্তু আমারও যে আনন্দ হয়েছে এমন মিথ্যা কথাটা কি করে মুখে উচ্চারণ করব, তাই ভাবছি। মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ করিয়া লক্ষপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাক্কালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বোধন পূর্বক বলিতে থাকেন, এই কিছুই না, অতি যৎ সামান্য দরিদ্রের খুঁতকুড়া বিদুরের আয়োজন। মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারা প্রসন্ন চুপ করিয়া থাকে। চুপ করিয়া খাইতে থাকে, যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভাবে না। মধ্যে মধ্যে এমনও হয় কোন সুশীল ব্যক্তি যখন তারা প্রসন্নকে সংবাদ দেন, মহাশয়, আপনার মতো আগাধ পাণ্ডিত্য এই বর্তমানকালে দুর্লভ। দেখে মনে হয় যেন সরস্বতী নিজ পদ্মাসন পরিত্যাগ পূর্বক আপনার কণ্ঠে এসে আশ্রয় নিয়েছেন। তারা প্রসন্ন এই কথার বিন্দু মাত্র প্রতিবাদ করেন না, যেন সত্যি সত্যি সরস্বতী তার কণ্ঠ রোধ করিয়া বসিয়া আছেন। তারা প্রসন্নের এটাই জানা উচিত, মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যারা আত্মনিন্দায় প্রবৃত্ত হন, তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা সসংকোচে অত্যুক্তি করিয়া থাকে। অপরপক্ষ আগাগোড়া ওই সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে, তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া ভীষণ ক্ষুব্ধ হয়। এইরূপ ফলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না। ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব আবার অন্যরূপ। এমনকি তাহার স্ত্রী দাক্ষায়ণীও তাহার সহিত কথায় আটিয়া উঠিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলেন, নেও নেও, আমি হার মানলুম, আমার অন্য কাজ আছে। বাক যুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং সৌভাগ্য কয়জন স্বামীর আছে? আমি ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে, এমন হাওয়ার মুখে ভাসল তরি, ফুলে ভিড়বো না আর ভিড়বো না রে, ফিরবো না রে, ফিরবো না আর ফিরবো না রে। তুমি নির্মল, তুমি রহস্যময়, তোমার আকুতি নিবেদনের ভাষা বজ্র কঠিন, তুরীয় নিনাদে ধ্বনিত স্পন্দিত। তুমি বীর, উপসংহারে শুধু লিখিতে চাই, অপূর্ব, অপূর্ব, এক বর্ণ বোঝা যায় না, তবু কি অপূর্ব। ভোজনী, তবু বলছো অপূর্ব। দেখো দেখো, আমি কৃত্তিবাসী রামায়ণ পড়েছি, কাশিদাসী মহাভারত পড়েছি, কবি কঙ্কন চূর্ণ পড়েছি, সেই সব জলের মতো বোঝা যায়। শুধু আমি কেন, যে কোনো নিরীক্ষর লোকই এই কথাই অনায়াসেই বুঝতে পারে। কিন্তু তোমার মতো এমন দুর্বোধ আর আশ্চর্য ক্ষমতা আমি আগে কখনো দেখিনি। আমি বলি কি, এই যে এই বই তুমি ছাপাও। না 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 না, বই ছাপানো সম্পর্কে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তি রেশা ভূতানাং নিবৃত্তিস্তু মহাফলা। দেখো দেখো, তোমার মতো এমন
প্রতিভা সম্পন্ন স্বামীর আমি অতি অযোগ্যা স্ত্রী। আহা, সে কথা বলছো কেন? বলবো না, যে স্বামীর কথায় কথায় এমন দুরূহ গ্রন্থ রচনা করেন, তার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান বইয়ার সন্তানই জন্মায় না, স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি দেব? মাথা খাও জিও না, আমার কথাটা একটু শোনো মন দিয়ে। বলো, কি বলতে চাও? বলছিলাম যে মেয়েরা তো সব বড় হচ্ছে। শশীর কথা বলছো? শুধু শশী কেন, একে একে 4টি কন্যারই তো বিবাহ দিতে হবে। কিন্তু সেজন্য তো বিস্তর অর্থের প্রয়োজন। এই জন্যই তো বলছি, তুমি যদি একটিবার একটুখানি মন দাও তবে আর ভাবনা করিনি। তা আমাকে কি করতে হবে? কলিকাতায় চলো, তোমার এই বইগুলো সব ছাপাও, 5 জন লোকে আমাকে জানো, তারপর দেখো দেখি টাকায় আপনি আসে কিনা। কথাটা তো তুমি মন্দ বলনি দাক্ষায়ণী। আমি এ পর্যন্ত যত লিখেছি তা যদি ছাপা হয়, শুধু আমার কেন, পাড়া শুদ্ধ লোকের কন্যাদায় মোচন হয়। কিন্তু বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে নিয়ে সেই ব্যবস্থাও আমি করে রেখেছি। ওই যে ওই বিধুভূষণ, ওই তোমার সঙ্গে যাবে। বিধুভূষণ? ও চেনো না জানো, বিধু তো এ পাড়ারই ছেলে, খুব চতুর, ওই তোমাকে সামলে নিয়ে যাবে। এখন বলো দেখি তুমি রাজি কিনা? আচ্ছা, রাজি। উপস্থিত সভাপতি, গ্রন্থকারিক মহোদয়, লেখক ও পাঠক সাধারণ, সদ্য প্রকাশিত বেদান্ত প্রভাকর গ্রন্থখানি পাঠ করে আমরা সবাই মুগ্ধ। হ্যাঁ, আমরা সবাই মুগ্ধ। এ সম্পর্কে আলোচনা এবং সমালোচনা আলোচনা এবং সমালোচনা করবার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। এটা ঠিক কথা, ঠিক কথা। আমি শুধু বলতে চাই, এই গ্রন্থের লেখক নিতান্তই ছেলে মানুষ। না না না, একদম ঠিক ছেলে মানুষের বলাটা এটা ঠিক মানে আমি বলতে চাইছি, এই গ্রন্থের রচয়িতাকে তো আমরা কখনো চোখে দেখিনি। এখন তাকে যদি আমরা হাতের কাছে পেতাম, এবং আমরা যারা অভিজ্ঞজন আছি তারা যদি লেখককে ধরে আরো কিছু সৎ উপদেশ দিতে পারতাম, তবে দেশ শুদ্ধ লোক এই গ্রন্থখানি পাঠ করে বিশ্ব একেবারে অভিভূত হয়ে যেত। আমি অবশ্যই গ্রন্থের কিছুই বুঝিনি। সভাপতির অনুমতি নিয়ে আমার কিছু নিবেদন আছে। পূর্ববর্তী বক্তার বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বইটি পাঠ করে আমারও কিছু বোধে আসেনি, তবে এইটে বুঝেছি যে এমন সর্বাণ গ্রন্থ ইতিপূর্বে রচিত হয়নি। বোঝাবুঝির কি আছে মশাই? বোঝাবুঝির কি আছে? এ বই আমার কাছে জলের মতো পরিষ্কার। জলের মতো পরিষ্কার? কি বুঝেছেন একটু খোলসা করে বলুন দেখি। খোলসা করে বলুন দেখি। এই পর্যন্ত 25টি সভার সভাপতিত্ব করেছি মশাই, এমন বাল ফেললো আচরণ কখনো করতে দেখিনি। মহাশয় কি সরকারি সভাপতি নাকি? এই তো সেদিন আখের ছিবড়ের পণ্য পরিণতি নিয়ে একটি সভা করলু। আখের ছিবড়ে? হ্যাঁ, তারপর ধরুন সাহিত্য শোধন সভা, সাহিত্য শোধন? আরে কচুরি পানা ধ্বংসন সভা। গ্রন্থটি সম্পর্কে আপনার মত বলুন না। আরে উনি আবার কি বলবেন? এ যে সে বই নয়, এ বই পড়ে মানে বোঝার ক্ষমতা থাকা চাই। এই মহাশয়ের কি ও সেটা আছে নাকি? আলবাত আছে। তাহলে একটা মানে বই
হচ্ছে ছাপিয়ে ফেলুন, গ্রন্থটির সাথে বিনামূল্যে বিতরিত হবে। উপহাস করছেন? উপহাস করছেন আমাকে? হ্যাঁ করছে। এই কিল দিলেন যে বড়, দাও দাও দাও, বেশ ভালো করে দমকি দিয়ে দাও। এইটা তো আমার ছুটি। এই ছুটিটাও তো আমার। বিধুভূষণ, হ্যাঁ? যাও। না না, আপনি যান না। না না, তুমি যাও। আপনি যান। আমি যাব। বলি ও মশাই, হ্যাঁ? বেদান্ত প্রভাকর এক কপিও বিক্রি হয়নি, সব ওজন দরে বেচতে হবে। এ, যদি কিছু টাকা যদি আর ধ্যান মশাই জানতো বিদূষণ, হ্যাঁ? ওই পাশের দোকানটায় তুমি যাও। হ্যাঁ? আমি যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, যাও যাও। আপনি যান। বলি মশাই, হ্যাঁ এ বেদান্ত প্রভাকর আপনার বই তো? আগে হ্যাঁ। এই টাকা ছাড়ুন, এ, টাকা ছাড়ুন, এই, কেন, টাকা। কেন, কেন, টাকা দেবো কেন? কেন কি মশাই? ওই মফস্বল থেকে একজন অর্ডার পাঠিয়েছিল, রেজিস্ট্রারি ডাকে পাঠালুম, ফেরত এসেছে। বলি ওই ডাক মাসুল কি আমি দেব নাকি? এই টাকা ছাড়ুন, টাকা ছাড়ুন। ঠিক আছে, এই, টাকা, ঝামেলা মেটাও, ঝামেলা মেটাও, দাও। বিধুভূষণ, হ্যাঁ? চলো বাড়ি ফিরে চলো, চলো চলো। এই দাদা বাবু, হ্যাঁ, দাদা বাবু, হ্যাঁ। আবার যাবো? বলি ও মশাই, শুনছেন? বেদান্ত প্রভাকর
সব কি এনেছো? দাদা বাবু, আপনার বৃদ্ধির যা বহুল, তাতে ছোট খাতায় আর আঁটছে না। এখন থেকে এই খাতাতেই আপনি লিখবেন। এটা কি কলম নাকি? এই যেমন খাতা তার তেমনি কলম। আহা, ওভাবে না, ওভাবে না, এই এমনি করে বাগিয়ে ধরুন। বাগিয়ে? এই নিন। এবার এই দোয়াতে চুবিয়ে লিখে যান। দোয়াতে চুবিয়ে? হাতে পাবো কি করে? দাঁড়ান, সে ব্যবস্থাও করে দিচ্ছি। এই নিন, এটার ওপর উঠে লিখতে থাকুন। এটা আমি চলি। তারপর শোনো, বলিও তারা প্রসন্ন। তারপর শোনো, প্রভা। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা সকলে মিলে একটি জোরে করতালি দেবেন। এত সুন্দর একটি নাটক, এত সুন্দর অভিনয় নৈপুণ্যে ভরা নাটক আপনাদের সামনে তারা পরিবেশন করলো। পলাশ পাল আশিস চট্টোপাধ্যায়ের হাতে একটি সুন্দর পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্মানিত করলেন। আপনারা
সকলে মিলে হাততালির মাধ্যমে তাদের সম্মানিত করুন। এরপর মঞ্চে যারা উপস্থিত আছেন, এই নাটকের যারা কুশীলব, তাদের সকলকে কাজল দত্ত মহাশয়, আমাদের দলের সদস্য, তাদের সকলকে মেডেল পরিয়ে সম্মানিত করছেন। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, এক এক করে প্রত্যেককে আমাদের বাংলার সিঞ্চনের পক্ষ থেকে একটি মেডেল পরিয়ে তাদেরকে আমরা সম্মানিত করছি। সকলে প্রত্যেকটি মেডেল পরানোর সময় আপনারা একটু হাততালি দেবেন, অভিনন্দন জানাবেন, সম্মানিত করবেন। এটি খুব সুন্দর সম্মানীয় মুহূর্ত। আমরা গুণীজনদের সম্বর্ধনা জানাতে পেরে আমরা সত্যিই নিজেদের আনন্দিত এবং গর্বিত বোধ করছি। কাজল দত্ত, যিনি আমাদের বাংলার সিঞ্চনের সদস্য, সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের একটি করে মেডেল পরিয়ে তাদের সম্মানিত করে চলেছেন। আমরা এরপরে এই মেডেল প্রদান শেষ হলেই আমরা এই নাটকের নির্দেশক আশিস চট্টোপাধ্যায়ের মহাশয়ের কাছ থেকে সমস্ত অভিনেতা অভিনেত্রীগণের রাজু ভট্টাচার্য এই নাটকে আলোটা করেছেন। আর আলো প্রসঙ্গে আমি আরেকজনের কথা বলবো, সম্ভবত বুলুদা, উনি আছেন এখানে। হ্যাঁ, উনি খুব সহযোগিতা করেছেন এখানে আলো নিয়ে আমাদের, মানে এরকম একটা খোলামেলা জায়গায়। আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের যিনি সাউন্ড দিয়েছেন, আমি নামটা বলতে পারছি না, আমি তাকেও আমার অনেক অভিনন্দন। নান্টু ঘোষ খুব ভালো, কারণ এই রাস্তাঘাটে এত আওয়াজ হচ্ছে, তার মধ্যে এত সুন্দর সাউন্ডের ব্যবস্থাও করেছে, যে নান্টুকে অভিনন্দন, বুলুদাকে অভিনন্দন। আমি বলবো যোগরাজের কথা। যোগরাজ আমার দীর্ঘদিনের বন্ধু, এবং আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরেই নাটক করছি। আজকে এই নাটকটা আসলে 2001 সালে আমরা করেছিলাম রবীন্দ্র সদনে বিভাস চক্রবর্তীর আমন্ত্রণে। এই নাটক 25 বছর ধরে চলছে। আমি আসলে এখন সিরিয়াস যেসব নাটক করি, ছোটদের জন্য প্রায় কিছুই করা যায় না, তাই যেখানে সুযোগ পাই আমি এই নাটকটা গুজে দিই। 500-র উপরে শো হয়ে গেল। তো আমার ভালো লেগেছে। প্রথমে একটু বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এরা কাটিয়ে উঠেছেন। আর যোগরাজকে কি বলবো, ওকে এত বড় যোদ্ধা, আমি ওকে বলি ফিল্ড ওয়ার্কার, মানে যে লড়াইটাও করে, মানে ওর কতটা রিসোর্স আছে আমি জানি। তার বাইরে গিয়ে ও যে লড়াইটা করে, ওর সভাপতি এবং অন্যান্য যারা আছেন সম্পাদক বা বাকি ওর যে সোলজার্স, তাদেরকে নিয়ে যে লড়াইটা উনি করেন, সেই লড়াইটার জন্য কোনো রকম ভালোবাসা কৃতজ্ঞতাটাই যথেষ্ট নয়। আমি যোগরাজ এবং বাংলা সিঞ্চনের জন্য একটা বড় হাততালি আমরা চাই। আর এইখানে আজকে শেষ দিন, আপনারা ভালোই নাটক দেখেছেন। দেখুন, এরকম একটা পরিবেশ যেখানে এই নাটকে অন্ধকার দরকার, তবুও রাস্তার পাশে আলো আছে, হয় না, কিন্তু এরা এইগুলোকে কাটিয়ে উঠে যেভাবে সহযোগিতা করেন বা করছেন, এই জন্য আমি খুব খুব কৃতজ্ঞতা জানাই। আরও একটা নাটক আছে, আমরা বেশি সময় নেব না। ভবিষ্যতে কখনো যদি আবার যোগরাজ ডাকে, আমরা অন্য ধরনের একটা নাটক নিয়ে আসবো। দর্শকদের জন্য একটা বড় হাততালি। নমস্কার। হ্যাঁ, আশিস বাবুকে বলছি যে আমরা দর্শকদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এবং তাদের নাটকের প্রতি আকৃষ্ট করার জন্যে একটা প্রতিযোগিতা এখানে আয়োজন করেছি। আপনি নাটকের নির্দেশক হিসাবে এই নাটকের বিষয়বস্তু থেকে দর্শকদের প্রতি প্রশ্ন ছুড়ে দেবেন, যে উত্তর দিতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব। এটা জানা ছিল না। আমি একটাই প্রশ্ন রাখছি, যে দাক্ষায়ণী দেখতে পাচ্ছেন অভিনয় করেছে, এই নাটকের শেষে একটা শব্দ আসে, সেই শব্দটা কি, এবং যে শব্দটা দাক্ষায়ণী বলে গেছে, এবং যেই শব্দ দিয়ে নাটক শেষ হলো, যদি আপনারা কেউ বলতে পারেন। না, প্রভা, আমি বলছি দাক্ষায়ণী কি বলেছিল। প্রভা ঠিক আছে, দাক্ষায়ণী তো তা বলেনি। দাক্ষায়ণী, ভাবুন আপনারা, দাক্ষায়ণী না,
কই বলুন, আমি দেখতে পাচ্ছি না তো। আসুন। কে? বলেছিল না মেয়ে হলে প্রভা রাখবে, প্রভা একটা শব্দ আছে। আমি একটু আপনাদের ধরিয়ে দিচ্ছি, যেটা খাতায় লেখা আছে, আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না। খাতায় যেটা লেখা আছে, বেদান্ত হাততালি, জয় আত্মা। হ্যাঁ, পুরস্কার দিয়েছে আমাদেরই দলের একজন বিশিষ্ট অভিনেত্রী তিয়াশা। আগে তাকে পুরস্কৃত করবেন, পুরস্কার তার হাতে তুলে দেবেন আশিস চট্টোপাধ্যায় মহাশয়।